যুবসাথীর প্রচুর আবেদন বাতিল হচ্ছে। ফর্ম জমা দেওয়ার আগে এই নিয়মগুলি অবশ্যই জেনে রাখুন। তো পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী বা যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হাজার হাজার আবেদন জমা পড়ছে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকলেও অফলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ছোটখাটো ভুলের কারণে বহু আবেদন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার আগে বেশ কিছু কারিগরি ও তথ্যগত বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। তো আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে এবং বাতিল হওয়া এড়াতে কোন কোন বিষয়গুলির উপর নজর দেবেন তা নিচে আলোচনা করা হলো। যদি ভিডিওটি সামান্য কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলা হচ্ছে, অনেকেই অভ্যাসগত ছোট হাতের অক্ষরে লেখেন, অর্থাৎ যে কোনো ফর্ম ফিল আপ করার সময় অনেকেই কিন্তু তার অভ্যাসগতভাবে ছোট হাতের অক্ষরে ফর্ম পূরণ করেন, যা এক্ষেত্রে একেবারেই বর্জনীয়। ফর্মটি সম্পূর্ণরূপে ইংরেজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। এর প্রধান কারণ হলো, যখন ডাটা এন্ট্রি অপারেটররা আপনার এই ফর্মটি অর্থাৎ যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটি যখন কম্পিউটারে তুলবেন, তখন হাতের লেখা উনি যদি বুঝতে না পারেন অর্থাৎ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভুল তথ্য ইনপুট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি কষ্ট করে আবেদনপত্রটি করলেও সেই ক্ষেত্রে ফর্মটি আপনার রিজেক্ট বা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া ফর্ম পূরণের জন্য শুধুমাত্র নীল বা কালো কালির বল পেন ব্যবহার করতে বলা হয়েছে। পরের পয়েন্টে আসছে, ফর্মের নির্দিষ্ট জায়গায় যেখানে পাসপোর্ট সাইজের ছবি লাগানোর কথা বলা হয়েছে সেখানে ছবি তো লাগাবেনই, কিন্তু সই করার সময় সতর্ক থাকতে হবে। অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন, বিশেষ করে ছবি লাগানোর ক্ষেত্রে ছবির পাশে সই করেছেন, অনেকে বলছেন নিচে সই করেছি, অনেকে বলছেন উপরে কোনো সাদা অংশ নেই, তাহলে কিভাবে কোথায় সই করব, এরকম ধরনের অনেকেই কমেন্ট করেছেন। তো তাদের ক্ষেত্রে এটা বলে রাখি যে পাসপোর্ট সাইজের ছবি তো লাগাবেনই, কিন্তু সই করার সময় দেখে নিতে হবে, বলা হয়েছে আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ উপরের সাদা অংশে আপনাকে সই করতে হবে বা স্বাক্ষর করতে হবে। সুতরাং নির্দেশিকা অনুযায়ী অবশ্যই আপনাকে উপরের সাদা অংশে বা আপার হোয়াইট পোর্শনে কিন্তু ছবির উপর সিগনেচার করতে হবে। ছবির উপরে উপরে যদি সই করেন বা আড়াআড়ি ভাবে সই করেন বা ছবির পাশে সই করেন বা নিচে কোনাকুনি ভাবে সই করেন, সেই ক্ষেত্রে এই ধরনের জমা নেওয়া ফর্ম যদি জমা নেওয়া হয়ও তাহলে নিয়ম অনুযায়ী উপরের সাদা অংশেই সই করতে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই আবেদনপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী উপরে সাদা অংশেই সই করা বাঞ্ছনীয়। পরের পয়েন্টে আসছি, আবেদনপত্রে যখন নাম লিখছেন, নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, এইগুলি লেখার সময়ও অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আধার কার্ড অনুসারে লিখবো নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে নামের একটু বানান ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, আধার কার্ডের জন্ম তারিখ অনুসারে লিখবো কিনা, এই ধরনের অনেকেই কমেন্ট করেছেন। তো তাদের জন্য বলি, আবেদনপত্রে নাম, বাবার নাম, জন্ম তারিখ লেখার সময় একমাত্র অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করার যে অ্যাডমিট কার্ড বা পাস করার পর যে সার্টিফিকেট, সেখানে যে নাম, বাবার নাম, জন্ম তারিখ লেখা আছে সেই অনুসারেই আপনাকে লিখতে হবে। এবার আসছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। বলছি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় স্বামীর পদবি ব্যবহার করে থাকেন, অর্থাৎ বিয়ের পর যে পদবি চেঞ্জ হয়ে যায় তাহলে স্বামীর পদবি ব্যবহার করেন, কিন্তু যদি সার্টিফিকেটে বাবার বাড়ির পদবি থাকে অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে সাধারণত আগের যে পদবি রয়েছে সেটাই আপনাকে লিখতে হবে, কারণ বলা হয়েছে যেহেতু এটি মাধ্যমিক পাশের উপর নির্ভর করছে, সুতরাং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অনুসারেই নাম, বাবার নাম, জন্ম তারিখ এটাই অনুসরণ আপনাকে করতে হবে। আর বিবাহিত মহিলারা যদি পরে স্বামীর পদবি ব্যবহার করেন তাহলে অ্যাডমিট কার্ডের সঙ্গে যেহেতু তথ্যের অমিল হবে, সুতরাং ভেরিফিকেশনের সময় এটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে। বয়সের হিসাব বলা হয়েছে 1 এপ্রিল 2026 অনুসারে অর্থাৎ 1/4/2026 অনুসারে যে বয়স, সেই বয়স কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে গণনা করে লিখতে হবে। এবার পেশা এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যে সতর্কতা সেটা আলোচনা করছি। কারেন্ট প্রফেশন অর্থাৎ বর্তমানে পেশা কি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তো যারা 35 থেকে 40 বছর বয়সী বিবাহিত পুরুষরা রয়েছেন অনেকেই সেখানে বেকার লিখছেন বা আনএমপ্লয়েড লিখছেন। তো তবে এই ক্ষেত্রে একটু অনেক সময় কি হয়, এটা দৃষ্টিকটু লাগতে পারে। আনএমপ্লয়েড বা 35 থেকে 40 বছর বয়স অথচ নিজে বেকার ঘোষণা করছেন, এটা একটু দৃষ্টিকটু লাগতে পারে বা এই স্কিমের অগ্রাধিকারের ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারে। তবে যে আনএমপ্লয়েড লিখলে যে ফর্ম বাতিল হবে এমন নয়, তবে সেই ক্ষেত্রে আনএমপ্লয়েড কথাটা অ্যাভয়েড করাই উচিত বলে অনেকেই মনে করছেন। সেই ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড কথাটা লেখা বেশি যুক্তিযুক্ত। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ
এবং অ্যাকাউন্ট যে নম্বর এই সমস্ত লেখার সময় স্পষ্ট হাতের লেখায় লিখতে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাতের লেখা অস্পষ্ট হলে ভুল অ্যাকাউন্টে টাকা ঢোকার বা ট্রানজ্যাকশন ফেল হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এবার গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অন্যান্য সরকারি প্রকল্পের যে ঘোষণা, অর্থাৎ অন্যান্য যে লক্ষ্মী ভান্ডার বা কৃষক বন্ধু বা অন্য যে কোনো সরকারি ভাতা আপনি পান কিনা, এই ক্ষেত্রে কোনো মতেই তথ্য গোপন করবেন না, কারণ ফর্মে এই তথ্যের দেওয়ার নির্দিষ্ট একটা জায়গা রয়েছে। তথ্য গোপন করলে ভবিষ্যতে ক্রস ভেরিফিকেশনের সময় আপনার আবেদনপত্রটি বাতিল তো হবেই, এমনকি আপনি আইনি জটিলতাতেও অনেক সময় পড়তে পারেন। শেষে ঘোষণাপত্রে সই এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটি বুঝে নিয়ে তবেই কাউন্টার থেকে আপনি সরে আসবেন, তাহলে জানা যাবে যে আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে। যাই হোক, এই প্রতিবেদনটি অনলাইন বাংলা নিউজ দুনিয়া নামক চ্যানেলে প্রকাশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুবিধার্থে প্রকাশিত করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।